হ্যালো দর্শক বন্ধুরা, আমি আজকে ট্রাভেল ব্লগ নিয়ে আসি। আমি জাস্ট ট্রাভেল সংক্রান্ত কিছু কথা আপনাদের বলব। আহ, আমরা যেহেতু এদিক ওদিক ঘুরি, তো ঘুরতে গিয়ে নানান ধরনের আমরা অভিজ্ঞতার সম্মুখীন হই। তো যারা আপনারা দর্শক বন্ধু আছেন, তারা হয়তো অনেকে অনেক জায়গায় গেছেন, কারো কারো অভিজ্ঞতা আছে এরকম। যারা নীরবতা পছন্দ করেন, তাদের হয়তো এমন কোনো জায়গা আপনারা চয়েস করেছেন যে যেখানে শুনশান একটা জায়গায় আপনারা কদিনের জন্য যাবেন, সেখানে গিয়ে নানা অভিজ্ঞতা লাভ করবেন। দেখুন, ভূত দেখেছি ভূতের মতো ভূতের আদলে, বেশি বেশি অভিজ্ঞতা নানা হোটেলে হোটেলে। যখন ছোট ছিলাম, ঘুরতে গেছি বাবা মায়ের সাথে, প্রথম বুঝি ভূত কি জিনিস, হাড়ে হাড়ে কাঁটে কাঁটে। এ হেন অভিজ্ঞতার প্রথম শুরু মধুপুর দিয়ে, পরে আছে আরো অনেক জায়গা একা একা ঘুরতে গেলে। এখন দেখুন, ভূত আছে কি নেই সে নিয়ে কোনো কথা আমি বলবো না, কিন্তু আত্মার অনুভূতি বা অভিজ্ঞতা আমার আছে। আত্মার অনুভূতি অনেকেরই আছে, কিরকম সেটা ছোট করে বলি, তারপর বলবো কোন একটি হোটেলে আমার আজকের অভিজ্ঞতা সেই নিয়ে। এই যে আত্মার অনুভূতি কিভাবে আমরা টের পাই, আমরা হয়তো নিজের হয়তো আত্মার অনুভূতি কখনো পাইনি, আমাদের মধ্যে অনেকে আছে, কিন্তু লোকের মুখে কিন্তু আমরা আত্মার অনুভূতি পেয়েছি। যেমন বাড়িতে বয়স্ক লোকেরা মারা যাওয়ার আগে বলতে শুনবেন, 3 সাতেক আগে, মারা যাওয়ার 3 সাতেক আগে বলতে শুনবেন যে তাদের পূর্বপুরুষেরা স্বপ্নে তাদের ডাকছে। কেউ বলবে আমার ঠাকুমাকে দেখেছি, কেউ বলবে আমার মাকে ডেকেছি, কেউ বলবে বাবা আমাকে ডাকছে। বা এটাও শোনা যায় যে জমের মতো কাউকে সে রাতে ঘুমানোর সময় তার খাটের চারপাশে দেখতে পাচ্ছে বা দরজার কোণে দেখতে পাচ্ছে। পরবর্তী দিনে আবার সে একই কথা কিন্তু বাড়ির লোকেদের বলছে, আজকেও কিন্তু আমি দেখেছি। আবার দেখবেন অনেক পেশেন্ট যারা মরণাপন্ন, তারা হসপিটাল থেকে তড়িঘড়ি করে বাড়ি ফিরতে চাইছে। যাদের এই অভিজ্ঞতা আছে তারা কিন্তু চট করে কমেন্ট বক্সে আমাকে জানায়। তাই বলছি যে আত্মার অনুভূতি বা উপস্থিতি সকলের মতো আমাকেও কিন্তু বারংবার ভাবিয়েছে। তখন আমি খুবই ছোট, বয়স বড়জোর 14-15 হবে আর কি। বাড়ির বড়দের সঙ্গে মধুপুর বেড়াতে গিয়েছি। তখনকার সময় বাঙালির বেড়ানো বলতে দেওঘর, মধুপুর, বেনারস বা শিমুলতলা, বড়জোর পুরী। দীঘার রাস্তাও তখন ঠিকঠাক ভাবে তৈরি হয়। যাই হোক, আমরা মধুপুরে একটা বিশাল বাড়িতে এলাম দুরাত থাকার প্ল্যান নিয়ে। তখন এই জায়গাগুলোতে বড় বড় বাড়ি না এভাবে মালি রেখে ভাড়া দেওয়া হতো, এখনো আছে। শিমুলতলার দিকে যাবেন এখনো পাবেন। আমি এবার আমার মধুপুরের বাড়ি নিয়ে বলছি। যাই হোক, আমরা মধুপুরে একটি বিশাল বাড়িতে এলাম দুরাত থাকার প্ল্যান। তখন এই জায়গাগুলিতে বড় বড় বাড়ি এভাবে মালি রেখে ভাড়া দেওয়া হতো। আমরা যে বাড়িটায় প্রবেশ করছি সেটার নাম আমি মুখে আনছি না, কারণ সেগুলো নিয়ে কোনো কন্ট্রাডিকশন আমি যেতে চাই না, তাই মুখে আমি আনছি না। ঠাকুর দিয়ে নাম ছিল, ঠাকুর বাড়ি বা এই ধরনের কিছু। বাড়িতে ঢুকতেই আমরা দেখি বড় বড় কুড়িকাঠে বাদুড় ঝুলে আছে। পরবর্তী সময় দেখেছি সকাল সন্ধ্যে বাদুড় ঝুলে থাকে। আর আমাদের দুটি ঘর না ওই লম্বা দালান ধরে হেঁটে এসে প্রায় শেষ প্রান্ত। সকালে পৌঁছে যথারীতি মধুপুরে পৌঁছলাম, ট্রেন থেকে নামলাম। আমরা একটু এদিক ওদিক বেড়াতে গিয়েছি। দুপুরের ভাত ঘুম দেওয়া অব্দি কিছু বুঝতে পারি, কিন্তু সন্ধ্যাবেলা 6টার পর বোঝা গেল হোটেলে মালিক বা ম্যানেজার কেউই নেই। আমরা একটু স্টেশনের আশেপাশে সন্ধ্যাবেলা বেরোলাম, ঘুরে খেয়ে ফেরার একটা প্ল্যান নেই। একটু ঘুরবো, স্টেশনে বসবো, তারপর একদম বাইরে থেকে খেয়ে আমরা আবার ঘরে ঢুকবো। পথে মালির সাথে দেখা। আমরা জিজ্ঞেস করলাম যে অফিসে তো কেউ নেই, না তুমি আছো না ম্যানেজার আছে, ব্যাপারটা কি? এটা জিজ্ঞেস করতে ওরা বলল ওদের ডিউটি নাকি সন্ধ্যে 6টা অবধি, রাতে আবার ও আসবে, মানে মালি আসবে, গেট বন্ধ করে পাশেই ওর বাড়ি, সেখানে সে চলে যাবে।
আবার সকালে 7টায় আবার সে আসবে। বলল ঘরে বাতি দেশলাই দেওয়া আছে, লোডশেডিং হয় এখানে, তাই দিয়ে রেখে দিয়েছি। আমরা জিজ্ঞেস করলাম হোটেলে কজন বোর্ডার আছে, তাতে বলল যে আপাতত কেউ নেই। পুরো বিষয়টাই একটা কিরকম ধোঁয়াশা লাগছিল, কি এত তাড়াতাড়ি সবাই বেরিয়ে গেছে। হোটেলে বলছে 6টা অবধি ডিউটি আওয়ার্স, তারপর সবাই বেরিয়ে গেছে। রাত্রিবেলা আবার তালা মেরে সবাই চলে যাবে, একটা বড় হোটেলে আমরা শুধু একা থাকবো। পুরো বিষয়টাই একটা ধোঁয়াশা লাগছে। রাতে 8টার মধ্যে নিঝুম রাস্তা ধরে ঘরে ফিরে এলাম সবাই, কারণ ওদের বুঝতেই পারছেন 6টা সাড়ে 6টায় ডিউটি শেষ, আর 7টা 8টার মধ্যে পুরোপুরি রাত্রির সেই সময় বলছি, পুরো রাত্রি নেমে এসেছে। যে নিঝুম রাত্রে আমরা যখন বাড়ি ঢুকলাম তখন একটা গাছ অঞ্চলে ফিল করলাম। এরপর আসল যে গল্প সেটা টের পেলাম, এবং টের পাওয়ার পর বুঝলাম হানাবাড়ি কাকে বলে। রাত তখন 9টা হবে। বিশাল বিশাল ঘরে 2টো করে খাট। আমরা 5 জন গেছিলাম, বাবা মা আমি আর আমার এক কাকা এবং কাকিমা। কাকা কাকিমার একটা রুম আলাদা ছিল পাশে, আমাদের ঘরের ঠিক পাশে। মশারি খাটিয়ে আমি বাবা মা মশারি খাটিয়ে সবে শুয়েছি সবাই। এমন সময় আমাদের দরজাতে ধাক্কা। বাইরে থেকে কাকা আর কাকিমা আমাদের ডাকছে। যখন তাদের রুমে আসতে বলল, ওরা যা বলল তা হলো যে ওদের রুমের ভেতর বাচ্চার কান্নার এবং সেই বাচ্চারই আবার হাসির আওয়াজ। কখনো কখনো কাঁদছে, কখনো কখনো হাসছে, এবং তাদের ঘরে কোনো একটা কোণ থেকে সে শুনতে পাচ্ছে, মানে তারা শুনতে পাচ্ছে। আমরা সবাই মিলে একবার ট্রাই নিলাম ওই রুমে যাওয়ার, হাতে টর্চ নিয়ে, কারণ সেই সময় বাড়ির বড় লাইটগুলো জ্বলছিল না, ভোল্টেজের সমস্যা আর কি। কিন্তু ছোট 0 পাওয়ারের যে ল্যাম্পগুলো কয়েকটা ঘরের ভেতর ছিল সেগুলো জ্বলছিল। বোঝা গেল ভোল্টেজ সমস্যা। তাই আমরা টর্চ নিয়ে, বড় ব্যাটারির টর্চ নিয়ে আমরা ওই ঘরেতে সবাই মিলে ঢুকলাম। সবার আগে বাবা ঢুকল, পিছু পিছু আমরা সবাই। অন্ধকার রুমে যা দেখলাম তা হলো জলের পুজোর ওপর, বিশ্বাস করবেন না, 2টো চোখ জ্বলছে। সেই মুহূর্তে লাফ দিয়ে একটা কালো বেড়াল মুহূর্তের মধ্যে রুম থেকে দৌড়ে পালিয়ে গেল। একটু শান্তি হলো, কারণ ওই চোখ 2টো বেড়ালেরই ছিল। বাবা একটু ঠাকুর দেবতা নিয়ে থাকলো। বাবা বলল কাকাকে, এটা আমি ভালো বুঝছি না, এই রুমে থাকতে হবে না, রুম লক করে পাশের রুমে একসাথে রাতটা থাকা যাবে, কাল সকালে এখান থেকে বেরিয়ে পড়ব। রাত তখন 2টো হবে। পাশের রুমে আমরা শুনতে পাচ্ছি একই রকম কান্নার আওয়াজ, একটা বাচ্চা মেয়ে। মাঝে মাঝে হেসে ওঠার প্রবল স্বর ভেসে আসছে ওই মাঝরাতে পাশে আমার কাকাদের ঘর থেকে। কিন্তু কাকারা কিন্তু আমাদের ঘরেই আছে। আমরা একে অপরের সাহসের উপর ভরসা করে সবাই মনে মনে ঠাকুরের নাম নিতে শুরু করলাম। সবাই সবাইকে আশ্বস্ত করল কিচ্ছু হবে না, এভাবে চলবে সারা রাত। সকাল 7টা নাগাদ মালিক এলে আমরা রুম ছেড়ে বেরিয়ে যাব। এভাবে চললো সারাটা রাত। সকাল 7টা নাগাদ মালিক চা নিয়ে এলো রুমে। সে বলেইছিল সকাল 7টা নাগাদ সে চা নিয়ে আসবে। তখন জানতে চাইলো আমার বাবা এবং কাকা আসল ঘটনাটা কি। মালি অস্বীকার করেও পরে আমতা আমতা করে যা জানালো তা শুনে আঁতকে উঠেছিল। ও বলল সারা বছরে কোনো প্রবলেম এখানে হয় না, কোনো সমস্যা হয় না। প্রতি অমাবস্যার রাতে আশেপাশের এলাকাতে বা এই হোটেলেই একটা আত্মার উপস্থিতি শোনা যায় বা আত্মার উপস্থিতি শোনা যায়। বাট এর কোনো পুরনো কাহিনী তার কিন্তু জানা ছিল না বা জানা নেই। স্থানীয় লোকেরা যা বলে, যেটাও আমাদের বলল, সেটা হচ্ছে বহু বছর আগে একটি মেয়ে ও মা এই বাড়িতে থাকত।
হঠাৎ করে উধাও হয়ে যায় এই বাড়ি থেকে। সেই মা এবং মেয়েকে পরে আর কোথাও যে পাওয়া যায় না। এরপরে কিন্তু এখনো শেষ নয়। সেদিন নমো নমো করে আমরা বেরিয়ে পড়তে যাব সকালবেলা, তখন বাজে 8টা কি 8:30, একটু দেরি হয়েছে। ঘর থেকে বেরোতে যাব এমন সময় সামনে সেই কালো বেড়ালটা পথ আটকে বসে রইল। তার দৃষ্টি কিন্তু আমাদের দিকে। জানি না, হয়তো স্বাভাবিক রূপেই বা স্বাভাবিকভাবেই আমাদের আশেপাশে ঘুরছিল, কিন্তু মানুষের মন তো বড়ই দুর্বল। তার প্রমাণ আমরা পেয়েছিলাম সেবারে, ভয় আমরা পেয়েছিলাম। এটা অলৌকিক হতে পারে, আবার খুব স্বাভাবিক ঘটনাও হতে পারে। আমি যখন আমাদের বিশাল হাওদাখানা বাড়িতে লম্বা ঠাকুর দালান দিয়ে রাতে বাড়ি ঢুকি, আমার কিন্তু ভয়ের বিন্দু মাত্র রেশ থাকে না। মানে আমি ভয় পাই, বা কেউই ভয় পায় না আমাদের বাড়ির লোক ওই লম্বা ঠাকুর দালান দিয়ে হেঁটে আসতে বা হেঁটে এসে আমাদের ওপরে ঘরে আসতে। কিন্তু এটা আমরা প্রায় শুনি, যখন অচেনা কোনো লোক সন্ধ্যাবেলা আমাদের ওই হাওদাখানা দালান দিয়ে বা সদর দালান দিয়ে বা ঠাকুর দালান দিয়ে ভেতরে আসে বা আমাদের উপরে ওঠে, সে কিন্তু ওই অচেনা পরিবেশটাকে ভয় পেতে বাধ্য। সে ভয় পায়। যাই হোক, মানুষের মন, মানুষ সবসময় তার মধ্যে একটা দুর্বলতা নিয়েই ঘুরে বেড়ায়, যে যতই নিজেকে সাহসী ভাবুক, পরিস্থিতি পরিবেশে সেও দুর্বল হয়। সেই জন্যই প্রথমেই বললাম, ভূত দেখেছি ভূতের মতো, ভূতের আদলে, বেশি বেশি অভিজ্ঞতা নানা হোটেলে। আমি আবার একটা হোটেলের কাহিনী নিয়ে আপনাদের পরে আবার বলব। যখন ছোট ছিলাম ঘুরতে গেছি বাবা মায়ের সাথে বিভিন্ন জায়গায়, প্রথম বুঝি ভূত কি জিনিস হাড়ে হাড়ে গাঁটে। আর এই অভিজ্ঞতার প্রথম শুরু আজকে যে ঘটনা মধুপুর দিয়ে, পরে আছে অনেক জায়গা একা ঘুরতে গিয়ে। আজকে এই অবধি, ভালো থাকবেন। যদি ভালো লাগে আমার কথা, তাহলে অবশ্যই চ্যানেলটাকে এগিয়ে দিন। এবং আমি যে কথাগুলো বললাম এগুলো একদম প্র্যাকটিক্যালি যেটা আমরা অভিজ্ঞতা করেছি সেই কথাই আপনাদের সামনে তুলে ধরলাম। আমি কোনো অলৌকিকে সেইভাবে বিশ্বাস করি না, তবে কিছু কিছু ঘটনা, সেই ঘটনা থেকে মনে হয়েছে আত্মার উপস্থিতি আছে, সেটাই আমি আপনাদের বললাম।